রাজধানীর রাজনৈতিক অঙ্গনে গত কয়েকদিন ধরে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সেটা হলো জামাত ইসলামী এবং চরমোনাইয়ের মধ্যে চলমান আসন সমঝোতার পরিণতি কি হতে যাচ্ছে। দুই দলের জনশক্তিরা উদ্বিগ্ন, সমর্থকরা চিন্তিত, আর রাজনৈতিক বিশ্লেষকরা নানান অনুমানেই ব্যস্ত। কেউ বলছেন সব ভেস্তে যাবে, কেউ বলছেন শেষ মুহূর্তে সব ঠিক হয়ে যাবে। এই টানাপোড়েনের মধ্যে আসলে কি ঘটছে সে পর্দার আড়ালের গল্পটাই আজ বলতে চাই। গত সপ্তাহে যখন সময়কালে একটা প্রতিবেদন প্রকাশিত হলো, সেখানে উল্লেখ করা হলো যে আসন সমঝোতা নিয়ে জামাত এবং চরমোনাই বিপাকে পড়েছে। খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথে দুই দলের মধ্যেই এক ধরনের অস্থিরতা শুরু হয়ে গেল। ফোনে ফোনে খবর আদান প্রদান শুরু হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান গুজব ছড়াতে লাগলো, আর সাধারণ সমর্থকরা জানতে চাইতে লাগলেন যে আসলে কি হচ্ছে, কোনো আপডেট আছে কিনা, সমঝোতা হবে নাকি সব এলোমেলো হয়ে যাবে। প্রতিবেদনটি যে তথ্য সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেটি হলো চরমোনাই নাকি 150টি আসন দাবি করছে। শুধু তাই নয়, জামাতের সকল শরিক দল মিলে 210টি আসন চাইছে। এখন মোট আসন যেখানে 300, সেখানে যদি শরিকরা 210টি নিয়ে নেয় তাহলে জামাতের জন্য থাকে মাত্র 90টি। এই হিসাবটা শুনে অনেকেই হাসাহাসি শুরু করে দিয়েছে। কেউ কেউ ব্যঙ্গ করে বলছে বাকি 90টাও শরিকদের দিয়ে দিতে রাখার কি দরকার ছিল। এ ধরনের মন্তব্যে অনেক জামায়াত সমর্থক হতাশ হয়ে পড়েছেন, অনেকে রাগান্বিত, আর কেউ কেউ বলছেন এভাবে তো জোট টিকবে না। কিন্তু এখানেই গল্পের নতুন মোড় ঘুরে যায়। ভেতরের খবর যতটুকু জানা গেছে সেখানে হতাশা চা আর আশার আলোটাই বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, একতেলাফ আছে, মতপার্থক্য আছে, টানাপোড়েন আছে, কিন্তু এই একতেলাফ আসলে ভালো লক্ষণ, খারাপ নয়। কথাটা শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ধরুন, জামাতের এই জোট যদি কোনো গুরুত্বহীন বা অকার্যকর জোট হতো, যেখানে ছোটখাটো কিছু দল জামাতের লেজুর বৃত্তি করছে, তাহলে কি হতো? তাহলে জামাত যা দিত তারা চুপচাপ মেনে নিত, কোনো দর কষাকষি হতো না, কোনো মতপার্থক্য হতো না, 2 মিনিটের মধ্যে সব ঠিকঠাক হয়ে যেত। এরকম জোটের কোনো মূল্য থাকে না, এরকম জোট নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে না। কিন্তু এখানে পরিস্থিতি ভিন্ন। এখানে দুটো দলই শক্তিশালী, দুটো দলেরই জনভিত্তি আছে, দুটো দলেরই নিজস্ব অবস্থান আছে, এবং দুটো দলই জানে তাদের গুরুত্ব ঠিক কতটা। এই কারণেই দর কষাকষি হচ্ছে, এই কারণেই মতপার্থক্য হচ্ছে, এই কারণেই সময় লাগছে। আর এটাই প্রমাণ করে যে এই জোট একটা শক্তিশালী জোট, এই জোটের ভবিষ্যৎ আছে। 21 তারিখের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আরও 2-1 দিন সময় লাগবে। এটা একতলাফের কারণেই হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। চরমোনাই যা চাইছে জামাত তা দিতে রাজি না, আবার জামাত যা প্রস্তাব করছে চরমোনাই তাতে সন্তুষ্ট নয়। এটাই বাস্তবতা। কিন্তু এই বাস্তবতা কি খারাপ খবর? মোটেও না। জামাত ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। জুলাই বিপ্লবের পর থেকে তাদের জনসমর্থন আকাশচুম্বী হয়েছে, তাদের সাংগঠনিক শক্তি বহুগুণে বেড়েছে, তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক বেড়ে গেছে। অন্যদিকে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশেও একটি অত্যন্ত জনপ্রিয় দল। বিশেষ করে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে তাদের যে অবস্থান সেটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৃতীয় বৃহত্তম দলের একটি বিশেষ ভূমিকা আছে। তারা মূলত বাফার পার্টি হিসেবে কাজ করে, অর্থাৎ দুটো বড় দলের মধ্যে তৃতীয় দল যার দিকে ঝোঁকে সেই দল সাধারণত জিতে যায়। এই হিসেবে চরমোনাই একটি ডিসাইডিং পার্টি, একটি ডিটারমিনেন্ট পার্টি। তাদের সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে বড় ধরনের কোনো প্রভাব ফেলতে পারে, আর এ কারণেই তাদের দাবি দাওয়াকে হালকাভাবে নেওয়ার সত্যি কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, এত টানাপোড়েনের মধ্যে জোট কি ভেঙে যাবে? একতেলাফ কি এত গভীর যে দুই দল আলাদা হয়ে যাবে? এই প্রশ্নের উত্তরে আমি স্পষ্টভাবে বলতে চাই, না, জোট ভাঙবে না, এবং এর পেছনে কিছু অত্যন্ত শক্তিশালী কারণ আছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো, জামাত এবং চরমোনাই উভয়ের জন্যই পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। ঐক্য যে পর্যায়ে এসেছে সেখান থেকে কেউ পিছু হটলে তাকে ভয়ানক মাশুল দিতে হবে। জামাত চরমোনাই জোট মানে শুধু দুটো দলের জোট না, এটা হয়ে গেছে ইসলামপন্থীদের ঐক্যের প্রতীক। সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এই বার্তা পৌঁছে গেছে যে সব হুজুর এক হয়ে গেছে, সব ইসলামী দল একদমই এক হয়ে গেছে। এই ন্যারেটিভ ভাঙা এখন কারো পক্ষেই সম্ভব না। চরমোনাইয়ের কথাই ধরুন, তারা তাদের দীর্ঘদিনের অবস্থান নিয়ে আদল বদল করে জামাতের সাথে জোট করেছে। একসময় তাদের রাজনৈতিক অবস্থান জামাতের চায় সাংঘর্ষিক ছিল, কিন্তু বৃহত্তর স্বার্থে তারা সে অবস্থানটাকেও পরিবর্তন করে ফেলেছে। তাদের উসুল চেঞ্জ করে তারাই জোটে এসেছে। এখন যদি তারা আবারও জামাতের বিরুদ্ধে রাজনীতি শুরু করে, তাহলে তাদের বিশ্বাসযোগ্যতাও শেষ হয়ে যাবে, তাদের সমর্থকরা বিভ্রান্ত হয়ে যাবে, তাদের জনভিত্তি ক্ষতিগ্রস্ত হবে। এই ঝুঁকি নেওয়ার সামর্থ্য চরমোনাইয়ের নেই।
একইভাবে জামাতের কথাও বলা যায়। জামাত বিএনপি বিরোধিতা করে ইসলামপন্থীদের সাথে ঐক্যের স্লোগান দিয়ে জায়গায় এসেছে। হয়তোবা জামাতের এখন যে জনপ্রিয়তা তাতে চরমোনাই ছাড়াও জামায়াত ভালো করবে নির্বাচনে, কিন্তু বৃহত্তর রাজনীতিতে যে ন্যারেটিভ তারা তৈরি করেছে সেটা ভাঙলে তারাও ক্ষতিগ্রস্ত হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে যে জামায়াতের বর্তমান জনপ্রিয়তা একটা বড় কারণ হলো ওই ঐক্যের বার্তা। অনেক মানুষই জামায়াতে যোগ দিয়েছে এই কারণে যে জামায়াত চরমোনাই এক হয়েছে। সব ইসলামী দল এক হয়েছে দেখে অনেকেই খুব অনুপ্রাণিত হয়েছে। এমনকি অনেকে আছেন যারা এই ঐক্য না হলে হয়তো কোনো ইসলামী দলে যোগ দিতেন না, কিন্তু ঐক্যের কারণে তারা জামায়াতে এসেছে। এই জায়গায় জামায়াত যদি পিছু হটে তাহলে এইসব মানুষের সমর্থন হারানোর ঝুঁকি তৈরি হবে। অতএব উভয় পক্ষের জন্য এই জোট টিকিয়ে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। যে কেউ পিছু হটুক না কেন তার রাজনীতি শেষ হয়ে যাবে, এই বাস্তবতা দুই দলই বুঝে। এই কারণে যতই একতেলাফ থাকুক, যতই যা হোক, মতপার্থক্য থাকুক, তারা একটা সমঝোতায় আসার চেষ্টা করবে এবং অবশ্যই আসবে। দ্বিতীয় কারণটি হলো দুটো দলই র্যাশনাল বা যুক্তিবাদী দল। তারা আবেগ দিয়ে চলে না, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেয়। নেগোসিয়েশনে যা হচ্ছে সেটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। চরমোনাই 150টা আসন চাইছে, এটা শুনে অনেকে বিচলিত হয়ে আছেন, কিন্তু দর কষাকষিতে এরকম হয়। আপনি যদি কোনো দোকানে কিছু কিনতে চান, অনেক সময় দোকানদার 5,000 টাকা জিনিসের দাম 15,000 বা 20,000 টাকাও বলে, কিন্তু তার মানে এই নয় যে আপনি সেই দামেই কিনবেন। দর কষাকষি হবে, শেষ পর্যন্ত একটা যৌক্তিক দামে সমঝোতাও হবে। ঠিক একইভাবে রাজনৈতিক নেগোসিয়েশনেও এরকম হয়। প্রথমে সবাই বেশি চায়, তারপর আলোচনা হয়, বাস্তবতা বিবেচনা হয়, শেষ পর্যন্ত একটা মধ্যবর্তী অবস্থানে সবাই একমত হয়। জামাত একটা র্যাশনাল দল, তাদের কাছে যদি কেউ পুরো দেশ চায় তারা কি দিয়ে দেবে? চরমোনাই এখন জাতির বৃহত্তর স্বার্থে রাজনীতি করছে, তারাও র্যাশনাল। তারাও বুঝে যে বাস্তবতা কি, কতটা সম্ভব আর কতটা সম্ভব না। এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করতে চাই। চরমোনা যদি নিছক আসন পাওয়ার জন্য রাজনীতি করত, যদি তারা দলীয় ক্ষুদ্র স্বার্থে রাজনীতি করত, তাহলে তারা অনেক আগেই বিএনপির সাথে দর কষাকষি করে 10 থেকে 15টা আসন নিয়ে নিতে পারত। জামায়াতে উলামিয়া ইসলাম বিএনপির কাছ থেকে 4টা আসন পেয়েছে। জমিয়ত চরমোনাইয়ের তুলনায় অনেক ছোট সংগঠন। চরমোনাই জমিয়তের চেয়ে কয়েক হাজার বড় গুণ। তারা চাইলে অনায়াসেই 15 থেকে 20টা আসন বিএনপির কাছ থেকে আদায় করে নিতে পারত। শুধু তাই নয়, বিএনপির সাথে গেলে তাদের জন্য জেতাটা আরও সহজ হতো, কারণ জামাত চরমোনাই যদি এক না হতো তাহলে বিএনপিকে ইসলাম বিরোধী বা চাঁদাবাজ হিসেবে প্রমাণ করাটা কঠিন হয়ে যেত। চরমোনাই বিএনপির সাথে থাকলে এই আখ্যাটা একদমই দেওয়া যেত না। সেই হিসেবে চরমোনাই বিএনপির সাথে গেলে তাদের ব্যক্তিগত লাভটাই অনেক বেশি হতো, কিন্তু চরমোনাই তো সেই পথে যায়নি। তাদের কাছে নানা প্রস্তাব এসেছে, 10 আসনের প্রস্তাব, 15 আসনের প্রস্তাব, কিন্তু তারা কোনো কিছুই গ্রহণ করেননি। এর মানে কি? এর মানে হলো চরমোনাই বৃহত্তর স্বার্থে রাজনীতি করছে, ব্যক্তিগত বা দলীয় ক্ষুদ্র স্বার্থে না। তারা সিদ্ধান্ত নিয়েছে যে চাঁদাবাজের সাথে, ইসলাম বিরোধীদের সাথে তারা রাজনীতি একদমই করবে না। আর এই নীতিগত অবস্থান থেকেই তারা একেবারেই সরে আসেনি। এই বাস্তবতা যখন সামনে আসে তখনই বোঝা যায় যে চরমোনাই একটা র্যাশনাল এবং নীতিনিষ্ঠ দল। তারা যা করছে বৃহত্তর স্বার্থের জন্যই করছে। এই দল বাস্তবতা মেনে নিবে, আকাশকুসুম কল্পনা কখনোই করবে না। হ্যাঁ, নেগোসিয়েশনে বেশি যাওয়াটা স্বাভাবিক, কিন্তু শেষ পর্যন্ত তারা অবশ্যই যৌক্তিক অবস্থানই আসবে। মাঠ পর্যায়ে জরিপ করা হবে, দেখা হবে কোন আসনে কোন দলের প্রার্থী জিতে আসতে পারবে, কোন প্রার্থীর যোগ্যতা কি, কোন এলাকায় কোন দলের প্রভাব বেশি। আর এই জরিপের ভিত্তিতেই একটা সিদ্ধান্ত নেওয়া হবে।